নমস্কার, গল্প সন্ধানীর আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি পড়ব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প সামান্য আলাপ। গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেল গল্প সন্ধানীকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প সামান্য আলাপ। এক বন্ধুর সঙ্গে দিনকতক চালের ব্যবসায় নেমেছিলুম বলাটা হয়তো ভুল, ঘুরেছিলুম না, তখনও রেশনের যুগ আসেনি। ওই কাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যোগ্যও না, অনেক দিন আগের কথা বলছি। 600 টাকা পুঁজিতেই তখন ব্যবসা হতো, সুখ স্বপ্ন দেখা যেত। প্রথম ব্যবসায় নেমে বড় বড় হস্টেল আর হোটেল ধরেছিলুম। ব্যবসা অপরের, কিন্তু উৎসাহ আমার বেশি। তাছাড়া বন্ধুটি বাল্যকাল থেকে একটু খোঁড়া, এখনকার ভাষায় প্রতিবন্ধী বলা যায়। সে ঘোরাঘুরি করতে পারবে না, আর দোকান গলির মধ্যে, সেখানে আর কত খদ্দের আসবে চাল কিনতে? বিশেষ যখন ছোট বড় সব মুদির দোকানেই চাল পাওয়া যায়। হস্টেল, হোটেল সব বড় বড়ই ধরা হলো, কিন্তু ঘুষ ছাড়া কোথাও কিছু হলো না। একজন একচক্ষু সরকার মুখে কটা দানা ফেলে বললেন, চাল নরম। আমিও এক চোখ টিপে বললুম, না, আর 4টি মুখে ফেলে দেখুন। তিনি বললেন, না না, ঠিকই আছে। সেক্রেটারির ঘর থেকে বেরিয়ে এসে বললেন, মন পিছু 1 টাকা। তবে ভয় নেই, বিল যা করবেন পাস হয়ে যাবে। আর এক বিখ্যাত হস্টেলে এক ঋষিতুল্য পাকা দাড়িওয়ালা লোক এসবের ব্যবস্থাপক। তিনি চোখ মুজে বললেন, দেখুন, এসব কথা বলা উচিত নয়, তবে যারা বাজার হাট করবে, এই ঠাকুর, এদের তো কিছু দিতে হয়। 1 টাকা করেই মন পিছু দেবেন, আমি সব ভাগ করে দেব। তথাস্তু। কিন্তু দেখা গেল 2-3 মাস চালাবার পরই ঠাকুররাও দাবি করে। অনেক মিষ্টি মিষ্টি কথা বলা সত্ত্বেও দেখা গেল চালে ভীষণ কাঁকর, ভাত মুখে দেওয়া যায় না। সর্ষে, ডায়মন্ড হারবার অঞ্চলের খাঁটি চামরমণি চাল, তাতে কাঁকর, অর্থাৎ ওরা মিশোচ্ছেন। এসব বাদ দিয়ে হোটেল ধরলুম। নির্বিঘ্নে ব্যবসা করা যাবে মনে হলো, কিন্তু বড় নাম করা হোটেলেও বিল দিয়ে সেটা চেক করতে অ্যাকাউন্টেন্ট বাবুর আরও মাসখানেক চলে গেল। অর্থাৎ এর মধ্যে আরও 6 বস্তা সরু আর 2 বস্তা মোটা চাল সাপ্লাই দেওয়া হয়ে গেল। হাঁটাহাঁটি ঘোরাঘুরি করলো। যখন ক্যাশিয়ার বাবুর কাছে এলো, তখন তিনি 20-30 টাকা করে ছাড়তে লাগলেন। একসময় হিসেব করে দেখা গেল 600 টাকা পুঁজির কারবারে 800 টাকা পাওনা পড়ে গেল। মানে খুচরো খদ্দেরদের বেচে যা লাভ হয়েছিল তাও সব চলে গেল। দোকানে মালই প্রায় নেই। তখন পরামর্শ করে স্থির করলো, খুব সস্তার চাল এনে অল্প লাভে সস্তায় ছাড়বো, বিজ্ঞাপন দিয়ে। ক্যাশ বিক্রি যা হয়। কোথায় পাবো? হাটখোলা কি বেলেঘাটার আড়তে যা আছে, তারা অত মোটা চাল রাখেন না। একজন সন্ধান দিলেন, এই রায়গঞ্জে কিছু আড়ত আছে, 2 টাকা মনের চাল সেখানে পাবেন। একবার স্টিমারে রায়গঞ্জ গিয়েও দেখে এলাম, কিন্তু মুশকিল হলো নিয়ে যাব কি করে। ওরা পরামর্শ দিলেন, নৌকো নিয়ে আসুন বাবুঘাট থেকে,
যাওয়া আসা ভাড়া করে নৌকো বুঝে 3 কি 4 গাড়ি মাল চলে যাবে। গাড়ি বলতে বোঝায় গরুর গাড়ি, 16 বস্তা চাল যায়। ফিরে এসে সেই ব্যবস্থাই করলুম। সকাল 6টা নাগাদ 2 বন্ধু মুড়ি আর শশা সম্বল করে নৌকো ছাড়লুম। দাম দস্তুর করা ছিল 2 টাকা 2 আনা মন, খুব মোটা চাল। তবে ওরা আশ্বাস দিলেন এ রেঙ্গুনের চাল নয়, এখানকারই চাল, একটু বেশি ফুটবে, তবে রেঙ্গুনের চালের মতো ডালা পাকিয়ে যাবে না। মাল তোলা হতে লাগলো। তবে মাঝিরা তো বিশ্রাম নেবে, এখনই নৌকা ছাড়া যাবে না, আমাদেরও কিছু খাওয়া দরকার। কিন্তু দেখলুম ওখানে কোনো খাবারের দোকান নেই। মনে রাখা দরকার সালটা ছিল 1932 সাল। তেলে ভাজার দোকান আছে, তাও বিক্রির শেষে কিছু ঠান্ডা বেগুনি আলুর চপ পড়ে আছে। দোকানদারও কেউ নেই। 2টো দোকান, তারা স্নানাহার করতে গেছে। একটা 10 বছরের ছেলে বসে আছে, আর একটা এই বছর 7-8-এর মেয়ে। অগত্যা তাই যা হয় খেতে হবে ভাবছি, হঠাৎ একটি ছেলে এলো ত্রাণকর্তা রূপে। সেই অমরের সঙ্গে আমার প্রথম দেখা। ছেলে বলে ভুল, বছর 18-19 বয়স হবে। বেশ স্বাস্থ্যবান, সুন্দর আয়ত চোখ, শ্যামবর্ণ, কিন্তু তার সত্ত্বেও বলা যায় সুপুরুষ, সুদর্শন তো বটেই। এসে দাঁড়িয়েছে। বস্তা নৌকায় তোলার কাজ চলছে। আমরা আহার্যের সন্ধান করছি দেখে বলে উঠল, না না, ও কি করছেন? ওই সকালে চিমসে বেগুনি খাবেন দুপুরবেলা? আমাদের যে হেসে লুটে গেছে। বৌদি কোথায় গেছেন? দাঁড়ান দাঁড়ান, আমি একটা কাশি নিয়ে আসি, এখান থেকে চিড়ে নিয়ে ধুয়ে দিচ্ছি। বাড়িতে দুধ গুড় সব আছে, এনে দিই, তোফা খেয়ে নেবেন, পেটও ঠান্ডা থাকবে। নৌকো এতটা পথ যাওয়া চারটিখানি কথা। সেই আলাপের সূত্রপাত। সরল ছেলেটি গল গল করে বকে গেল, শুনলাম এ আরও তোদের নিজস্ব। বাবা দেখেন আমাকে কাজকর্ম শেখাচ্ছেন। হাওড়া ওই রামকৃষ্ণপুরে ওদের বিরাট আড়ত, সেখানে ওর 2 ভাই বসে আর পিসে মশাই, ওটা ভাগে। এখানে ওকে ফেলে রেখে রুদাদা বেশ সুখে আছে। অমরও যা পাচ্ছে বাবাকে। মেজদাকে এখানে রেখে ওকে ওখানে যাতে পাঠানো হয়। ওখানে 3 জন পাকা লোক রেখে লাভ কি? আর আমাকে যদি শেখাতেই হয়, বড় আড়তে কাজ শেখাই ভালো, তাই নয় কি বলুন তো? এখানে জমি জায়গাও আছে, দাদা বা মায়ের মেজদা, এখনই একজনে থাকা উচিত নয়? বুঝলুম শহরে যাবার জন্য প্রাণ ছটফট করছে। এই কিছুদিন পরেই রামকৃষ্ণপুরে যাবার দরকার হয়েছিল। আমাকে দেখেই অমরনাথ এক লাফে চলে এলো। আরে এই যে, আপনার কথাই ভাবছিলুম। কেন হঠাৎ? আরে বুঝছেন না, ইয়ং ম্যানের মর্ম ইয়ং ম্যান ছাড়া কি কেউ বোঝে? এখানে এসছি, থিয়েটার বায়োস্কোপ দেখেন না এরা, এসব বোঝেন না? টাকা আনা পায় এই শুধু জানে। তা সিনেমা আমি দেখেছি, কিন্তু থিয়েটার কোথায়, কোনটা ভালো, কি পালা হচ্ছে, এসব যে কাকে জিজ্ঞেস করি বলুন তো? ছেলেটাকে ভালো লেগেছিল। বললুম কিছু করতে হবে না, আমার চেনাশোনা আছে এক থিয়েটার, পাশও পাই, পালাও সেখানে সবচেয়ে ভালো। তুমি তৈরি হয়ে থেকো, সামনের শনিবার আমি এসে নিয়ে যাব। প্লে শেষ হলে হাওড়ার বাসে তুলে দেবো, তাহলে যেতে পারবে তো? খুব 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 পারবো। গেলুম শনিবার। ছোকরা সেজে গুজে বসে আছে, এসেন্স মেখেছে, দূর থেকেই তার গন্ধ পাওয়া যায়। বুঝলুম বেশ কিছু টাকা পকেটে নিয়েছে। একটু এগিয়ে এসে বলল, না না, বাস পাস এসব চলবে না, কাপড় চোপড় নেতা হয়ে যাবে।
একটা ট্যাক্সি নিন। থিয়েটারে যারা পাশ পায় তারা সামনের দিকে বসে, কেননা ওর দাম বেশি। সাধারণত ওই সিটগুলোই খালি থাকে। পাশ নিয়ে যারা আসে তারাই ওগুলো ভরিয়ে দেয়। আমরাও তাই বসেছিলাম দ্বিতীয় পংক্তির মাঝখানে একেবারে। যারা অভিনয় করছে তাদের তো ভালো করে দেখা যায়ই, এমনকি মুখে রং মেখেছে, ঘাড়ের কাছে কালো, তাও দেখা যায়। নাটকটা ঐতিহাসিক। নবাবের সামনে নাচ গান হওয়ার দৃশ্য আছে, সে তো থাকবেই। একেবারে তৃতীয় দৃশ্যেই তারা দেখা দিল। এদের তখন বলা হতো সখী, সখীর দল। এই সখী থেকে আরম্ভ করে অনেকে বড় বড় অভিনেত্রী হয়ে যায়। আজকের দল বেশ ভারী ছিল। নাচতে নাচতে তারা ফুটলাইটের সামনেই এসে পড়ে, কারণ বাবু ধরা। এই বই আমার দেখা সখীদের মধ্যে আহামরি কেউই থাকে না সম্ভবত। কিন্তু আজ যে মেয়েটি সামনে এগিয়ে এলো সে নতুন, তাকে কখনো দেখিনি। বেশ সুদর্শনা, নাচের ভঙ্গিও বেশ পেলব। আমারই কৌতূহল হলো। প্রথম অঙ্কের ড্রপ পড়ার পর উঠে দেখলুম সামনের যিনি গেটকিপার তিনি আবার আমার চেনা। জিজ্ঞাসা করলুম, এ নিউ রিক্রুটটি কে, কালীবাবু? চোখে পড়েছে, পড়তে বাধ্য। এ হলো গে ওই ওই যে আগে সে ওই বেটে হরিমতি ছিল তারই মেয়ে, ওর নাম পঞ্চি। এ মেয়ে সাইন করবে, নাক মুখ চোখ কথা বলে। কিছুদিনের মধ্যেই অ্যাক্ট্রেসের দলে চলে যাবে। অমর পেছনেই ছিল, কিন্তু ঠিক বুঝতে পারেনি। কি না বললো ভদ্রলোক দাদা? পঞ্চি। অমন সুন্দর মেয়ে পঞ্চি, এই পর্যন্ত। তারপর আর কোনো খোঁজ খবর করিনি, সময়ও ছিল না। বেশ কিছুদিন পরে নতুন একটা বই বেশ জমেছে শুনে একদিন দুই বন্ধু দেখতে গেছি। দেখি গেটের মুখে সেদিনও কালীবাবুই আছেন। বললেন, দিলেন তো ছোকরার মাথা খারাপ করে। তার মানে? অমরের কথাটা আমার মনেই ছিল না। সেই যে এক ছোকরাকে আপনি সঙ্গে করে এনেছিলেন, পাড়াগাঁয়ের ছেলে, এই প্রথম এসে সাজগোজ করা মেয়ে দেখলো। তাছাড়া পঞ্চির চোখের কায়দা দেখেছেন, ছানুর লোকেরও মাথা ঘুরিয়ে দেয়। ব্যাস, এরপর থেকে প্রায় রোজ আসতে শুরু করেছিল। আর কি ফুলের তোড়া ছোড়া, তার মধ্যে 20-30 টাকার নোট থাকতো। আর যায় কোথা, পঞ্চি নিজেই ঠিকানা জানিয়ে দিলে। শুরু হলো ওর বাড়ি যাওয়া। পঞ্চি অত চায়নি, ছোড়ায় মুঠো মুঠো টাকা এনে দিত, তবে বেশিক্ষণ বসতো না। সেদিকে জানে যে রাত কাটালে কর্তারা টের পাবে। কে আছে এখানে গার্জেন তা জানি না, অবশ্যই পঞ্চি তার সঙ্গে বেইমানি করেনি যা শুনেছি। আর ছোঁড়া তো দেখতেও ভালো, ডবকা ছেলে, করবেই বা কেন? বলে একটু থামলেন কালীবাবু। আমি অবাক হয়ে গিয়েছিলুম, একটু অনুশোচনাও হলো। তবে বুঝেছিলাম কালীবাবুর চোখে চাউনি দেখে এখনো সব বলা হয়নি। তারপর তারপর যা আছে সেইটাই তো। কি যেন কি যেন বলে, ক্লাইম্যাক্স। মুঠো মুঠো টাকা আনছে, ধরা পড়বে না? টাকা হিসেবে মেলে না। আগে অন্য লোককে সন্দেহ করতো, অত কর্মচারীরা চাল পাচার করছে। তারপর বেড়াতে গিয়ে
ক্রমশই দেরি হয় দেখে লোক লাগালে গার্জেনরা। এই কাণ্ড দেখে রাতারাতি দেশে নিয়ে গিয়ে নাকি শিকলি দিয়ে রেখে একেবারে দিয়ে তবে ছাড়লে। শুনছি নাকি ছেলেও হবে এবার। মাঝখানে এই পঞ্চি ছুরি কেঁদে কেঁদে মরে। ছুরিও যে ভালোবেসে মরেছে। মনটা খারাপ হয়ে গেল খুব, কিন্তু কি করব, ভাগ্যে এখন অন্য কাজে নেমেছি। চালের গুদমে যাওয়ার আর দরকার নেই, নইলে মুখ দেখাতে পারতুম না। কিন্তু আমি না মুখ দেখাই, তাঁরাই দেখতে এলেন, অমরের বাবা আর পিসে। খুঁজে খুঁজে আমার ঠিকানা বার করে এসে হাজির। আমি চিনতে পারিনি, সেই কবে একবার দেখেছি, মনে পড়বেই বা কেন। আমি একটু অবাক হয়ে চেয়ে রইলুম জিজ্ঞাসু দৃষ্টিতে। দুটি লোকই প্রবীণ, বেশ যেন নাটকীয়ভাবেই দাঁড়িয়ে নীরবে আমাকে শুধু দেখলেন কিছুক্ষণ, যাকে আপাদমস্তক নিরীক্ষণ করা বলে। এ আবার কি, পাগল নাকি এরা? আমি বললুম, আপনারা আমার কাছে এসছেন? আমি তো কই ঠিক। একজন হঠাৎ, পরে বুঝলুম ইনিই অমরের বাবা, হঠাৎ মোচার খুঁটটি গলায় জড়িয়ে দুহাত জড়ো করে বেশ নাটকীয়ভাবে শুরু করলেন। আমরা আপনার কাছে কি অপরাধ করেছিলুম মশাই, যে আমাদের এমন সর্বনাশটা করলেন? আমি এবার চটে উঠলুম, বললুম, দেখুন, আমি আপনাদের চিনি না, কেন কি কাজে এসছেন তাও জানি না, হঠাৎ এমন অভিনয় শুরু করলেন কেন তাও জানি না। আমি বাড়ির মধ্যে চলে যাচ্ছি। হ্যাঁ, তা তো যাবেনই, আর আমাকে চেনেন না বলছেন? আপনিই তো সেই মোটা চাল কিনতে গেছিলেন মশাই রায়গঞ্জে। গিয়ে কি কারবার করলেন কে জানে, মাঝখান থেকে আমার ছেলের কাঁচা মাথাটা চিবিয়ে খেলেন। তোর ব্যবসা রে। এবার বুঝলুম এ সেই অমরের বাবা। আমি বললুম, হ্যাঁ, এবার মনে পড়েছে, কিন্তু আমি কি করলুম তা তো বুঝতে পারছি না। একবার রায়গঞ্জে দেখা আর একবার কলকাতায়, সে তো কত দিন হয়ে গেল। আমি তো আর কোনো খবরই রাখি না, সেও কোনোদিন আমার খোঁজ করেনি। আমি তার মাথা খেলুম কি করে? এবার পিসে মশাই সুর ধরলেন, বললেন, বলে আপনি তো তাকে থিয়েটারে নিয়ে গেছিলেন, সেই খচরি মাগির পাল্লায় আপনিই তো ফেলেছেন। এখন অত ন্যাকা সাজলে চলবে কেন? আমি বেশ শক্ত হয়েই দাঁড়ালুম। এবার বললুম, আপনারা কিছু না জেনে শুনে যেভাবে কথা কইছেন, আপনাদের মুখের ওপর দরজা বন্ধ করে চলে যাওয়াই উচিত। সে বলেছে, সিনেমা তো এখানে দেখলুম, থিয়েটার দেখার খুব ইচ্ছে, কি করি বলুন তো? আমি তাকে থিয়েটারে নিয়ে গেছি, সেই যা শেষ দেখা। ওখানের কোনো মেয়ে লোককে আমি চিনিও না, কারো কাছে নিয়েও যায়নি। তারপর থেকে সে কখনো দেখাও করেনি। আমিও কোনো খবর জানি না, এই সব কথা। আমি আর আপনার এসব নোংরা কথার মধ্যে থাকতে রাজি নই। এবার একটু নরম হলেন ওরা। অমরের বাবা বললেন, কাঁচা বয়স, ওইসব মেয়ে ছেলে দেখে তা অমন বয়সকালের লোকে করেও। কে এক পঞ্চি আছে, তাকে দেখে ঢুলেছে। তার বাড়ি যাতায়াত, মুটো মুটো টাকা সেই ছুঁড়িকে দিয়েছে। যখন টাকার হিসেব গড়মিল হতে লাগলো বড় রকমের, তখনই আমরা তককে থককে থেকে দৌড়লুম। একেবারে ধরে নিয়ে গিয়ে ঘরে আটকালুম।
বেও দিলুম, সুন্দর মেয়ে, সেই দেখেই দিয়েছি মশাই। আমাদের ঘরে অমন মেয়ে পাওয়া যায় না। কি বলবো মশাই, ঘরও করলো, বউ পোয়াতি হলো, ছেলেও হলো, টুকটুকে সোনার চাঁদ। বাপের মতো মুখ চোখ, মায়ের মতো উজ্জ্বল রং। নিশ্চিন্তি হলুম। এবার পায়ে সে কোল পড়ল। ও হরি, এর ভেতর একদিন বৌমার 2-3খানা ভারী গয়না নিয়ে আর আমার ক্যাশের থলি থেকে 1,000 টাকা নিয়ে সে উদা। সঙ্গে সঙ্গে ছুটে এসছি কলকাতায়। খুঁজে খুঁজে মেয়েটার ঠিকানাও বার করেছি। ওসব পাড়ার জীবনে কখনো পা বাড়ায়নি। দেখি পাখি পলাতক, সেও তার টাকা করি গয়নাগাটি নিয়ে পালিয়েছে। কোথায় গেছে কেউ জানে না। তারা বুঝতে পারছে না। সাধারণ আসবাব কতক, কাপড় চোপড় সব পড়ে আছে। পিসে এবার ধরলেন কথার খেয়ে। আরে তোমাকে তো সেই আমি কবে থেকে বলছি, ওসব মেয়ে ছেলে গুনতুক জানে, ডাকিনি তন্তর নাকি বলে না, সেই সব জানে। সেখান থেকে জালের দড়ি টেনেছে। রুই মাছ চলে এসেছে। উপায় তো নেই, ওরা কি না পারে। আমারও খারাপ লাগলো খবরটা শুনে। সত্যি ছেলেটা উচ্ছানে গেল। অমরের বাবা বললেন, নতুন বউ, তার কাছে যে মুখ দেখাতে পারি না, এখন কি করি? আমি বললুম, পুলিশে খবর দিন, কিছু টাকা খরচ করে হুলিয়া দিন, ঠিক ধরে নিয়ে আসবে। তাছাড়া কত আর টাকা নিয়ে গেছে বলুন? 2 দিন পরেই তো ফুরোবে, তখন আবার ঘুরে আসতেই হবে। বাবা বললেন, কিন্তু সে বড় কেলেঙ্কারি। জানাজানি হবে ছেলের শ্বশুর বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি, জাত গোষ্ঠী তো কম নয়। কারো কাছে যে মুখ দেখাতে পারবো না। ফুলিয়া দিলে কি আর জানতে কারো বাকি থাকবে? পিসে বললেন, না মশাই, এ টান বড় জব্বর টান। যা বুঝছি সহজে আসবে না। মাগিরও টান আছে। এ পীড়িত নয়, যাকে নাটকের ভাষায় বলে প্রেম, এ তাই। নইলে মেয়েটা যত সব্যস নিয়ে পালাতো না। আর সুন্দর বউ, ননির পুতুল ছেলে, এ ফেলে ছোকরা কখনো যায় শুনেছেন? সে যা বুদ্ধদেব গেছিল, আর তো শুনিনি। বয়সকালে আমার একটু চুলবুল করে, তারপর আবার ঘর সংসার হলে ওসব রস মুড়ে যায়। না হরিদাস, এ জব্বর টান। কিন্তু করেছে ঠিকই, তবে তারও টান আছে। নইলে করবেই বা কেন? শুধু টাকার টান হলে পুঁজি কম, দেখলে 2 দিন টেনে নিয়ে ছিবড়ের মতো ফেলে দেয়। তারপর বলেন, না চলো, এ ভদ্রলোককে গাল দিয়ে লাভ নেই। যে কালে থানা পুলিশ করতে রাজি নাও, কি করা উচিত তুমি বলো? না না, দেখো, টাকার রস কমলে হয়তো আপনি ফিরবে। এর বেশ কিছুদিন পরে, মানে 20 বছর অন্তত, ঘুরতে ঘুরতে এক বিখ্যাত তীর্থে এসে পড়েছি। নামটা আর নাই বললুম, আপনারা বুঝে নেবেন। হঠাৎ ওদের সঙ্গে দেখা, অমর আর পঞ্চি। আগে অত লক্ষ্য করিনি। হঠাৎ একটা সাইনবোর্ড চোখে পড়ল, আঁকাবাঁকা হরফে লেখা। বোঝা গেল এদেশে বাংলা সাইনবোর্ড লেখার লোক নেই। বাঙালির আহারের স্থান, অর্থাৎ হোটেল।
ওই সাইনবোর্ড দেখেই চোখটা নিচে পড়ল। চিনতেও পারলুম অমরের বেশ ভুঁড়ি হয়েছে, মোটাও হয়েছে যথেষ্ট, কিন্তু তবু ওর সুন্দর চোখ দেখলেই চেনা যায়। কিন্তু পঞ্চি যেন তেমনিই আছে, মোটা হয়নি, সামান্য একটু গোলালো হয়েছে দেহটা। অমরের কিছু চুল পেকেছে, পঞ্চির যদি বা পেকে থাকে দেখা যায় না। চেহারার চটক তেমনই আছে, কেবল রংটা এদের ভাষায় তত আর উজ্জ্বল নেই। হতেই পারে অমর পরিবেশন করছে, কিন্তু তদারক করছে পঞ্চি। আর কিছু নেবেন না? চারটি ভাত? ওমা, আপনার উঠে পড়লেন কেন? চাটনি আছে তো, ভালো চাটনি, তো কম্বল নয়। এই রে, এ খোকাতে কিছু খাচ্ছে না, আপনাকে একটু খাইয়ে দিন, ওকে সাপটে খেতে পারে? ওই চেহারা, ওই মিষ্টি কথা, আত্মীয়তার সুর, এ হোটেলে তো লোক হবেই। আমি ওদের চিনেছি, ওরা আমাকে চিনতে পারেনি। পঞ্চি চেনবার কথাও নয়। সেই বলে উঠল, হ্যাঁ, আসুন না দাদা, একটা টেবিল এখনই খালি হবে, উঠে আসুন। আমি অমরের দিকে চেয়ে বললুম, কি অমর, আমাকে চিনতে পারলে না? না, মানে চিনতে, একটু থতিয়ে থতিয়ে বলে অমর। তারপর যেন লাফ দিয়ে ওঠে, দাদা, বারে আপনাকে চিনব না? আপনার জন্যই তো এই রত্নটি পেলুম। আসুন আসুন, একটু পায়ের ধুলো নি। হ্যাঁ, তুমি তো রত্ন পেলে, আমার ফৌজতের সীমা রইল না। কি কুক্ষণেই যে তোমাকে ওখানে নিয়ে গেছিলুম। খদ্দেরদের অনেকেই একবার আমার দিকে চাইছে, আর একবার পঞ্চির দিকে। অমর চোখ টেপে নিয়ে বলল, আসুন আসুন, আগে ভেতরে তো আসুন। একটু পরেই ভিড় হালকা হলো অবশ্য। অমর আমার কাছে এসে বসলো, বলল, আপনাকে টান দেবেন বাবা, আমিও তো ভাবিনি। ওই একদিন তো দেখেছিলেন, কিন্তু কি করি বলুন, এও যে আমাকে এত ভালোবাসবে তা কি জানতুম? এই ভালোবাসার জন্যে নিজের জীবনটাই দিলে বলতে গেলে। ওর যা চেহারা, বহু টাকা রোজগার করতে পারত। তা হয়তো ঠিক, কিন্তু বিয়েটা করতে গেলে কেন তাহলে? মিছিমিছি তার জীবনটা নষ্ট হলো তো। পঞ্চি এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, এবার এসে গলায় আঁচল দিয়ে হেঁট হয়ে প্রণাম করলো। তারপর হাত জোর করে বলল, না দাদা, তার জীবনটা নষ্ট হতে দিইনি। তার মানে? মুচকি হেসে পঞ্চি বললে, তিনি এখানেই আছেন। এই যে সব খেয়ে গেল খদ্দেররা তোফা তোফা করে, সব তারই হাতের রান্না। বড় লাজুক, বাইরে আসতে চায় না, তবে হোটেল চালায় সেই বলতে গেলে। একটা এখানে লোক আছে, তার নাকে দড়ি দিয়ে খাটায়। কুটনো কোটা থেকে শুরু করে কতটুকু আলুর সাইজ হবে, কপির ডাল কতটা হবে, সব দেখিয়ে দেয়, খুন্তি নাড়ে নিজেই। বুঝতে একটু দেরি হলো বই কি। মানে অমরের বউ? হ্যাঁ দাদা, আমাকে তো আগে বলেনি। নিয়ে গেছিল একেবারে ধাপধরা গোবিন্দপুরে, আজমিরে, যাতে কোনো লোক খোঁজ না পায়। প্রায় 4 মাস পরে শুনলুম। তখন আমি বেঁকে দাঁড়ালুম, বললুম, না, এ হতে পারে না, বিশেষ ছেলে হয়েছে, সে অনেক কাণ্ড করেছে, ও তো যেতে সাহসী হয় না, বলে গেলেই জড়িয়ে পড়ব। যাই হোক, গিয়ে কিছুদিন ঘর করে কাশি যাবার নাম করে কনক দিকে নিয়ে এলো। আমার সব ঠিক করাই ছিল, একেবারে পায়ে ধরলুম, বললুম, ভাই, ভাগ করে যদি না নিতে পারো তো আমাকে আত্মহত্যা করতে হয়।
কনকদি সত্যিই মানুষ নয়, দেবতা। বলতে গেলে ওই সহজে মানিয়ে নিলে। বেশ আছি দাদা, ছোটখাটো দু একটা খটাখটি ছাড়া আমাদের কোনোদিন কোনো ঝগড়া কি মন কষাকষি হয়নি। এই যে ডাকছি কনকদিকে, ডাকলে তো হবে না, জোর করে ধরে আনতে হবে। জোর করেই ধরে আনলো। সত্যি অমরের বউটিও ভালো দেখতে, ছোঁড়ার কপাল ভালো। এখন একটু মোটা হয়েছে, কিন্তু এখনো চাপা ফুলের মতো রং। মুখ চোখও ভালো। কোনো মতে লজ্জা লজ্জা ভাবে এসে প্রণাম করলো। আমি বললুম, তা ছেলে? ছেলে তো বিএসসি পড়ছে, কলেজ হোস্টেলে থাকে, ছুটি ছাটায় বাড়ি আসে। চমৎকার ছেলে, ফি বছর ফার্স্ট হয়। সেও মানিয়ে নিয়েছে, অত বোঝেও নি, তখন শিশু তো। কনকদিকে মা বলে, আমাকে ছোট মা। তা থাকো কোথায়? এবার অমরই বলে, এই কাছেই একটা বাড়ি কিনেছি, সেখানেই থাকি। বেশ আছি, চলে যাচ্ছে। একটা ছেলে, মানুষ হবে বলেই মনে হচ্ছে, আর কি চাই। কনক ততক্ষণে ভেতরে চলে গেছে। আমি নিচু গলায় পঞ্চিকে জিজ্ঞাসা করলুম, তা তোমার ছেলে মেয়ে? মাথা হেঁট করে বলল, হয়নি দাদা, হতে দিইনি, হলে ও জীবনে শান্তিটা থাকতো না। নমস্কার, আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন।